দে আর লিভিং। আমরা এখানে যারা জনপ্রতিনিধি এসছি রিপ্রেজেন্ট করছি, কিংবা আপনার চেয়ারে যিনি আগে ছিলেন, বহুজন আগে ছিলেন, আমরা সবাই স্যার, আমাদের থেকে এরা ইন্ডিয়ান নাগরিকত্ব বেশি। দে হ্যাভ বিন লিভিং, আই হ্যাভ সিন উইথ দ্য ওন মাই আইস। ঠিক আছে, আসলে মানে এই 150-200 বছর আগের কাগজ দেখে এসেছেন স্যার। আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, आई स्पोक टू द डिस्ट्रिक्ट मजिस्ट्रेट वेस्ट, नहीं सर ये तो काटना ही पड़ेगा, हमको बोला है, हमने कहा आपने सुविधा दी है, कहा आपने मकान बनाया है। মুখ্যমন্ত্রীকে বলে দিন না আপনার প্রশ্ন। তার আমার বলতে হচ্ছে তাদের রিহ্যাবিলিটেশন ছাড়া কেন কোন অবস্থায় যদি ডিসকানেক্ট, যেন ইলেকট্রিক ডিসকানেক্ট না করা হয়, তাদের রিহ্যাব করার মাধ্যমে যদি এটা দিস ইজ দ্য ডিসিশন। আর বিক্ষিপ্তভাবে যদি একটা মতিনগর 98 পিলার হয়, then we strongly that means it is not the direction of the Union Home Ministry. It might be a sub. ঠিক আছে তো, তাহলে সব মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ লেট মি ফিনিশ, আপনি বলবেন। তো আমি বলেন। এরকমও জনপ্রতিনিধি ওখানকার বলছেন অল আর বাংলাদেশি, they are treated as slaves of the Bangladeshi. They deserve the prestige as an Indian we enjoy. They deserve all rights that as an Indian citizen we enjoy. ঠিক আছে। They should not be humiliated. They should not be treated as foreign nationals. And if at all there is a directive in the Indian Home Ministry that they are to be humiliated, তাদের due compensation দিয়ে তাদের সমস্ত কিছু করে যেন তাদের এখানে আনা হয়। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মতিনগর উনি যেটা বলছেন, কমলাসাগর বিধানসভার অন্তর্গত পশ্চিম জেলায় পড়ে। আমার 4টি পঞ্চায়েত আছে সদরে, ফুলতলি গ্রাম পঞ্চায়েত। তো আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, তারা কাটে বেড়ার ওপার 150 গজের মধ্যে যারা আছেন তাদের এই পারে এনে তাদের পুনর্বাসিত করা, ঘর, বিদ্যুৎ এবং পানীয় জলের সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে আমাদের সরকারের এই প্রয়াস জারি রেখেছে। আমরা জানি না কিছু কিছু পরিবার চাইছে অজ্ঞাত কারণে, না মাননীয় অধ্যক্ষ স্যার, না উনি যেটা বলছেন উস্কানি দিচ্ছেন তারা। কথাটা শুনুন না আপনি, আপনার যা বলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন। না স্যার, আমি একটু ডিসকাস করতে হবে তো, কি করেছেন ওরা? সিপিএম কংগ্রেস গিয়ে ওইখানে কি করেছেন? বিরোধী দল নেতা কংগ্রেস দল আপনি ফুলতলি বাজারে গিয়ে উস্কানি দিয়েছেন, ওইখানে মাইনরিটি নিয়ে তারা সভা করছেন। কেন? আমাদের সরকার কি চাইছেন না ওইখানে শান্তি সম্প্রীতি বা তাদের অধিকারগুলো দেওয়া হচ্ছে? অজ্ঞাত কারণে অনেকগুলো পরিবার, 80টার পরিবার উপর আজকে ডিএম এবং আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি নিজে বিএসএফ ওইখানে বৈঠক হয়েছে, অনেকবার গুলাগুলিও হয়েছে, অজ্ঞাত কারণে হচ্ছে আমরা জানি। তো তাদের 150 গজের ভিতরে এইদিকে জায়গাও আছে, সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে এদিকে আসার জন্য। আমরা বর্তমানে জানি বাংলাদেশের পরিস্থিতির কথা। তো ওইখানে গিয়ে জিতেন চৌধুরীজি ওইখানে গিয়েছে, গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সরকার নাকি কাজ করছেন না। কি কথা এগুলো? সরকারের সবকিছু খেয়ে পরে সবকিছু দেখছেন, কংগ্রেস দল গিয়ে ওইখানে গিয়ে বলছেন আপনারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমি আমাদের রাজ্যের জনপ্রিয় ঠিক আছে বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধায়ক সুদীপ রায় বর্মন যে প্রশ্নটা নিউজ পেপারেও দেখেছি, প্লাস বিরোধী দল নেতা জিতেন বাবু আমাকে একটা চিঠি লিখেছেন বিষয়ে। এই বিষয়ে খবর নিয়েছি কালকে, নেওয়ার পরে যে ফ্যাক্টস এন্ড ফিগার আমার কাছে এসছে সেটা হচ্ছে যে ওখানে প্রায় 75 ফ্যামিলি আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া থাকে এবং এই 75 ফ্যামিলির মধ্যে 31 ফ্যামিলি তাদেরকে যে মাননীয় বিধায়ক বলছেন অমানব অবস্থায় তাদের আছে। PMAYG হাউস পাওয়ার পেয়েছে ওরা 2018-তে, যাই পেয়েছে ওরা, আমি বলছি। আরে লিসেন, আমার আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া তারা এগিয়ে পেয়েছে, কিন্তু তারা
মানে ওইখানে কিন্তু এসে থাকেও না। মুশকিল হচ্ছে আমি শুনুন, আমি লেট মি ফিনিশ। A total number of 75 families were located outside the fencing area. এর মধ্যে যে 31 ফ্যামিলিজ তাদেরকে PM AYG হাউসে 2018-তে দেওয়া হয়েছে। এই 31টা যে হাউস আছে তার মধ্যে 25 হ্যাভ কনস্ট্রাক্টেড হাউসেস আন্ডার, এই যে যারা স্যাংশন করার পরও মাত্র 25 হ্যাভ কনস্ট্রাক্টেড হাউসেস আন্ডার PM AYG অন ইন্ডিয়ান টেরিটরি inside the fencing. However, these families continue to reside outside the fencing. আরেকটা হচ্ছে 31 এই যে আউট অফ 75 হাউস, তার মধ্যে 31টা ফ্যামিলি তারা ইলেকট্রিক কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিল, whereas 44 households are using hook line for electricity. এই 75 হাউসের মধ্যে আর আউট অফ এই যে 31 জন যারা who applied for electric connection, 17 of them are paying electric, তার 17 জন দেয় রেগুলারলি, আর রিমেনিং যারা 17 আছে তারা মানে 14 জন আছে তারা কোনো ইলেকট্রিক বিল দেয় না। That means 60% of them are using hook line and 20% are paying regular electric bill and rest 20% are not paying bill. As per information received from the BSF and Customs, the Motinagar area lies between border pillar number 232 and 233, where you have been there. সব কথা বলা যাবে না, অনেক বিষয় আছে যেগুলো এখানে না বললেই ভালো। তবু যে বিষয়টা আপনি উঠিয়েছেন, most individuals from these 75 families are having dual citizenship of India and Bangladesh too. The area is notorious for severe cross-border crimes, including human trafficking and drug smuggling. এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি, in the last 8 months, the criminal gang from Bangladesh has attacked the people residing in the area and severely injured women, a child, and aged person. These crimes are allegedly related to smuggling related negligence. সেটা গেল, কিন্তু যেটা ইলেকট্রিসিটির বেতন তাদেরকে ডিএম সাহেব আমি কালকে দেখেছিলাম বিষয়টা কি, উনি বলেছেন ওনাদেরকে বলা হয়েছে যদি আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে ইলেকট্রিসিটি দিয়ে দেবো, এই হচ্ছে মুদ্রা। ওরা ইলেকট্রিক বিল না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে হুক লাইন ইউজ করছে। তো যাদের কাটা হয়েছে যদি বিল ছাড়া বিলের যদি পেমেন্ট না হয় তাহলে ইলেকট্রিসিটি কি করে দেবে, এই হচ্ছে মুদ্রা। বাকি কথা এখানে দরকার নেই, এই যে তারা যদি বিল পেমেন্ট করে, আর আলটিমেটলি তো এই বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল বিষয় একটা, এরা ওখানে থাকবে কি থাকবে না, এবং টাইম টু টাইম গেট খুলে দেওয়া হয় যাওয়ার জন্য, আসার মানে যাওয়ার জন্য, কাজ করার জন্য সকাল সময় 6টা 6:30 থেকে দেওয়া হয় 5 o'clock in the evening। কাজেই কোনো রকম অমানবিক কোনো ঘটনা মানে আমার কাছে এখন পর্যন্ত খবর নেই। আর যেটা খালি ইলেকট্রিসিটির বিষয়ে যেটা বললেন, যদি ইলেকট্রিক বিল দেয় নিশ্চয়ই ওদেরকে দেওয়া হবে, এতটুকু আমাকে জানান। না 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 সদীপ প্লিজ, আর না সদীপ আর না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, অনেক কিছু আছে রেফারেন্স ভিডিও উল্লেখ বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কাছে সূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 8টি রেফারেন্স পিরিয়ড উপর সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত বরা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু ঘটনা বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল 14 মার্চ 2025 তারিখ সন্ধান পত্রিকা প্রকাশ সংবাদ সম্পর্কে অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের এই সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্থানীয় সন্ধান পত্রিকায় 14 মার্চ 2025 ইংরেজিতে একটা সংবাদ প্রকাশ হয়েছিল, সেটা অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের। এই বিষয়ে এখানে রেফারেন্স পিরিয়ডে সম্পর্কে জানতে চাইছেন আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত বরা। এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে, সংসদে এখনো সেটা আছে এবং এক রূপে কিন্তু এখনো পাস হয়নি। কাজে বিলটা যখন অ্যাক্ট হিসাবে পাস হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা বলবৎ করব। এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা
অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন বর্তমানে আমরা কি করছি? এখনো ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সাথে আমাদের মানে বর্ডার। তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই 2টি আইন আমরা ব্যবহার করছি। এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে, যারা দালাল, তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি। এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে, বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনে 143(2) সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে, হিউম্যান ট্রাফিকিং যেটা আছে, সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে। বিএসএফ এর সাথে কন্টিনিউয়াস রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে যারা আছেন তাদের সাথে, বিশেষ করে যেখানে আনফেন্স যে এরিয়া, সেগুলোর সাথে নিয়মিত জয়েন্ট প্যাট্রোলিং দেওয়া হচ্ছে। এবং যখন গোপন সূত্রে কোনো খবর আসে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত যারা ডাউট আছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালানো হয় এবং সুনির্দিষ্ট যে ধারা, সেই ধারাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মানব পাচার রোধের উদ্দেশ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সহযোগিতায় জেলা ভিত্তিক এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে, পুলিশ, থানাগুলো এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত ওরা নজর রাখছে এবং সংশ্লিষ্ট যে রেল স্টেশন সংলগ্ন যে যানবাহনগুলোতে নিয়মিত চেকিং, রেল ট্র্যাক সংলগ্ন পার্শ্ববর্তী যে জনবসতি আছে সেখানেও কন্টিনিউয়াস চেকিং চালানো হয়। এখানে প্রয়াস মিটিংও নিয়মিত হয়। আর আগামী দিনে যখন যে আইন এখানে সংবাদ পত্রিকায় লেখা হয়েছে সেটা যখন অ্যাক্ট হিসেবে পাস হবে, তখন আমরা আমাদের পক্ষে আরো সুবিধা হবে। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এটা গত 10 তারিখ মার্চ 2025 ভারতের পার্লামেন্টে এই আইনটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 এটা পেশ হয়েছে এবং পেশ করেছেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় নিত্যানন্দ রায়, তিনি পেশ করেছেন এবং 27 মার্চ 2025 এটা পার্লামেন্টে পাস হয়েছে। এটা পত্রিকায় আমার কাছে আছে, পাস হয়েছে, এটা বিলটা পাস হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ফরেনার্স অ্যাক্ট যেটা এখানে নতুন করে যেটা হচ্ছে, এটাকে আমি মানে খুবই খুশি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাচ্ছি, আর কেন্দ্রীয় সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কেননা এই আইনটা খুব জরুরি ছিল 12 বছর জন্য। কথা হচ্ছে স্যার, এখানে আইন হচ্ছে 1971 সনের 29 নভেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ হোম ডিপার্টমেন্ট থেকে, হোম অ্যাফেয়ার্স থেকে একটা চিঠি সারা ভারতবর্ষে সব সেক্রেটারিকে, চিফ সেক্রেটারিকে একটা চিঠি ইস্যু করেছিল জেল গোয়েল, আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নর অফ ইন্ডিয়া। ওইখানে লেখা আছে 1971 সনের 25 মাসের পর যারা আছেন তাদেরকে যাতে ভারতের নাগরিক হতে না পারে সেটা আইন মানে কার্যকরী করার জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত যে এই আইনটা কতটুকু কার্যকরী হয়েছে ভারতবর্ষে, বিশেষ করে ত্রিপুরায়, আমি জানি না। এবং 1993 সনে 23 আগস্ট অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স ললিত ডেভেলপমেন্ট গ্রুপের সঙ্গে স্টেট গভর্নমেন্ট একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তি 2B-তেও এটা স্পষ্ট লেখা আছে 1971 সনে 25 মাসের পর যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে যেন এখানে নাগরিকত্ব দেওয়া না হয় এবং তাদেরকে চিহ্নিত করে, শনাক্ত করে তাদেরকে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। এখন
বিলটা পাস হয়েছে স্যার। আমরা পত্রপত্রিকায়, আমাদের স্থানীয় পত্রপত্রিকায় প্রতিদিনই দেখি এখানে পর্যালোচনা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। এখানে 30শে জুলাই মঙ্গলবার 2024 পর্যালোচনা বই থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, বিশেষ ব্যবস্থা উদ্যোগ। তারপরে আরো একটা আছে 5ই জুলাই 2024 রাজ্যের ভূ আধারকারীর সংখ্যা বাড়ছে, কেন্দ্রের নির্দেশ স্কিম করে। এভাবে বেআইনি অনুপ্রবেশ চোপড়া হচ্ছে একটা করিডোর হিসাবে পরিণত হয়েছে। প্রতিটি রেল স্টেশনে, বিভিন্ন বাস স্টেশনে বাংলাদেশি রোহিঙ্গারা সহ অনেকে ধরা পড়ছে, তাদের শাস্তি হচ্ছে, কিন্তু অনুপ্রবেশ তো বন্ধ হচ্ছে না। আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, বিএসএফ চেকপোস্ট আছে, তারপরেও অনুপ্রবেশ কিভাবে হচ্ছে সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। ইতিমধ্যে দিল্লিতে নতুন সরকার গঠন হওয়ার পর, ক্লিয়ারিফিকেশন হ্যাঁ স্যার, আমি একটু বলছি স্যার, আমাকে 2 মিনিট সময় দেন। সবাই 2 মিনিট আচ্ছা। আপনার তো একটা বাদ। দিল্লিতে নতুন সরকার আসার পর একটা নতুন উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশে এবং ওনার পরামর্শ ক্রমে সেখানে বিভিন্ন বস্তিতে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে অনুরোধ করব, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সুতরাং বিভিন্ন জায়গায় যেখানে বস্তি বা বিভিন্ন জায়গায় আমাদের এখানেও এই আইন যেহেতু বিল পাস হয়েছে, কার্যকর হচ্ছে, এখন আমাদের এখানে অভিযান চালানো হবে কিনা সে বিষয়টা যেন ইয়ে হয়। এবং বিশেষ করে এডিসি এলাকায় অনুপ্রবেশ বাড়ছে স্যার, পার্বত্য চট্টগ্রাম থেকেও এখানে অনুপ্রবেশ হচ্ছে, এখানে প্রতিদিন পত্রিকায় আসছে, এইগুলিও যেন দেখা হয়। বিশেষ করে গন্ধসারা, সামনু আরো কয়েকটা এলাকায় অনুপ্রবেশ বেশি হচ্ছে। সুতরাং বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা দেখেন এবং কার্যকরী ব্যবস্থা নেন। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন, এই বিষয়ে কোথায় কোথায় ফেন্সিং আছে, তো ড্যামেজ ফেন্সিং আছে, পুরো বিবরণ দিন। এবারে 72nd যে আমাদের প্ল্যানারি সেশন হলো নর্থ ইস্টে, সেখানে কিন্তু আমি পুরো আলোচনা রেখেছি। কাজে এটা মানে এই বিষয়ে অবগত আছেন কেন্দ্রীয় সরকার এবং মাননীয় রাষ্ট্রীয় বিভাগ খুব ভালো করে সেটা জানেন এবং কাজও কিন্তু চলছে। কিছুদিন আগেও বিএসএফ এর যিনি নর্থ ইস্টার্ন জোনের যিনি হেড, উনি আমার সাথে দেখা করেছিলেন, আমি ওনাকে দেখিয়েছি। কিছু কিছু জায়গা আছে ভৌগোলিক কারণে ফেন্সিং দেওয়া যাচ্ছে না, আপনি জানেন, কোথাও ছড়া আছে ইত্যাদি, কোথাও একদম মানে কালভার্ট আছে, দেওয়া যায় না। বিএসএফ এর সাথে বাংলাদেশের যারা ওখানে বর্ডার আছে তাদের সাথে কথাবার্তা বলে সেটা করছে, কাজ কিন্তু চলছে। তো এই জায়গার মধ্যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার আমরা মিলিতভাবে আমরা চেষ্টা করছি। 2 নম্বর যেটা আপনি বলেছেন যে আইন পাস হয়ে গেছে, সেটা কিন্তু আমি জানি না, পুরো ডিটেলস আমার কাছে নেই। তবে আমি যতটুকু বুঝি, যদি পার্লামেন্টে পেশ করার পরে কিন্তু আবার রাজ্যসভাতে এটা পাঠাতে হয়, তারপরে কিন্তু এটা বিল পাস হয় এবং তখন অ্যাক্ট হিসাবে আসে। আমি পুরো আরো বিষয়ে যদি আমি জানি, আপনাকে নিশ্চয়ই আপনার কিছু জানাবো। দ্বিতীয় প্রশ্নটা রেফারেন্স এনেছিলেন মাননীয় অশোক চন্দ্র মিত্র নির্মল বিশ্বাস মহোদয়, ওনারা যেহেতু অবজেকশন এটা বাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন, আমি যেমন ধরেন এটা যদি বিষয় হয় কলিং এর মধ্যে, কলিং এর আইটেম নাম্বার 1, এটা আমি মানছিলাম। আপনি যখন বুঝলেন যে ওরা আনছে, তাহলে এটা ডিসকাশন তো হইব না, তাইলে এটা যদি আমরা অ্যাডপ্ট করি যে পুরো মেডিকেল কলেজে উনি তো নেই, সবাই নেই তো, ওনারটা তো হবে না। না পরবর্তী সময়ে যতক্ষণ পর্যন্ত একটা বাজে যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পের মধ্যে ততগুলো হবে, ওনার তো হবে না আসলে হবে না উনি তো নেই তো। এটা তো অ্যাকসেপ্টেড হয়েছে, উনি না থাকলে তো অন্য এটাই তো কনভেনশন। উত্তরটা পাচ্ছে তো, উত্তর তো আমরা সবাই পাবো। কিন্তু কলিং এর মধ্যে কিন্তু আপনি আমার নামটা ব্র্যাকেট করেন নাই, কিন্তু কলিং এ আমার আইটেম নাম্বার 1 এ এটা কিন্তু লেখলে চলবে না। কলিং আইটেম নাম্বার 1 থাকলে তো এটা তো এখানে লেট কোশ্চেন আসেন, রেফারেন্স শুধু ইম্পোজ করছে, আপনারা তো আসেন যে লেট করা হবে, লেট কোশ্চেন আসে কিন্তু না 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 না, আপনি কাল্পনিক ভাবে বললাম না, তো শতপূর্ণ হচ্ছে কাল্পনিক, এটা আসতে পারে আগে না করলাম, যেখানে
যেখানে হাউসে দুজন নেই, সে অশোক বাবু সিনিয়র বাবু, অটোমেটিক্যালি বাতিল হলো, কিন্তু ওরা উত্তর তো পেয়ে যাবে সবাই। উত্তর পাবে। রেফারেন্স পেরে থেকে উত্থাপন করেছিল মাননীয় সদস্য শ্রী প্রধানমন্ত্রী জামাতে মহোদয়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল 23/3/2025 তারিখে এডিসি স্কুলগুলিতে ছাত্র সংকট চরম আকারে। দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানো জমা দেওয়ার যে রেফারেন্স দেওয়া এডিসি স্কুলগুলোতে ছাত্র সংকট চরম আকারে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ TTADC থেকে যে রিপোর্ট আমার কাছে এখন অবধি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এডিসি পরিচালিত পরিষদে 1387 এবং সেখানে ছাত্র সংখ্যা প্রায় 30,273, শিক্ষকের মোট সংখ্যা 3,504। TTADC স্কুলের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য বুনিয়াদী শিক্ষা অধিকার থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আমাদের ত্রিপুরা সরকারের তরফে অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং বর্তমানে ডেপুটেশনে এখানে শিক্ষকদের সংখ্যা 709। তাছাড়া 223 জন যারা SSA কন্ট্রাক্ট টিচার আছেন তাদের সেখানে স্কুল করতে দেওয়া হয়েছে। জাতীয় স্তরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেখানে দেখা গেছে 21:1 এবং এটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বুনিয়াদীতে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 18:1। কাজেই রাজ্য স্তরে এই অনুপাত প্রাথমিক স্তরে 17:1 এবং উচ্চ বুনিয়াদী স্তরে সেটা 15:1। TTADC পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতি 9 জন ছাত্রের নিরিখে একজন, মানে 9:1। কাজে অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে। TTADC থেকে যে রিপোর্ট আমার কাছে দেওয়া হয়েছে 302টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে, অথচ শিক্ষক কিন্তু প্রচুর। কাজে এখানে রিঅর্গানাইজেশন করতে হবে, তাতে অনেক জায়গায় শিক্ষক স্বল্পতা যেটা আছে সেটা কিন্তু রিঅর্গানাইজ করলেই হবে। ছাত্র সংখ্যার অপ্রতুলতার অন্যতম কারণ হিসাবে এটা আমি সমস্ত হাউসকে জানাচ্ছি বা আমার কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে যে জন্মহার হ্রাসের বিষয়টিও কিন্তু খুব আমাদের চিন্তা করতে হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদম শরীর কমিশনের অফিসের তথ্য অনুসারে 2024 সালে ভারতের জন্মহার ছিল প্রতি 1000 জনে 16.750, যা 2023 সালের তুলনায় 1.17% হ্রাস পেয়েছে। 2023 সালে ভারতের জন্ম হার ছিল প্রতি 1000 জনের 16.949 জন, যা 2022 সালের তুলনায় 1.25 হ্রাস পেয়েছে। 2022 সালে ভারতের জন্ম হার ছিল প্রতি 1000 জনের